তো প্রথম আমার কথাটা খারাপ লাগবে, কিন্তু কেউ আপনার 30 লিটারের গরু কিন্তু আপনার শুরু করতে পারবে না। সে প্রথমে শুরু করতে হবে 10 থেকে 12 লিটারের গরু দিয়ে। ওইটার থেকে সে যদি জাতটাকে ডেভেলপ করে 20 লিটারে নিতে পারে, ওইটাই ওর জন্য অনেক ভালো। এইখানে যে বাচ্চাগুলি দেখতেছেন, এগুলি কিন্তু বাচ্চাগুলি অনেক ছোট। আপনার 20 থেকে 22 কেজি আপনার মানে ওয়েট হয়। এই বাচ্চাগুলো যখন মায়ের থেকে হয় তখন আমরা এখানে নিয়ে আসি, কারণ এই বাচ্চাগুলো আমার একটা অ্যাসেট। কারণ এই একটা বাচ্চা করার জন্য আমি রেড চিটাগং কিনছি, মানে বাইরের থেকে সিমেন্ট নিয়ে আসছি। তো এই বাচ্চাগুলোকে আমরা এত যত্ন করি যে এগুলিকে আপনার ইন্ডিভিজুয়াল আপনার দুধ খাওয়ায় প্রতিদিন। আপনার এই যে রেড চিটাগং এবং মুন্সিগঞ্জের বাচ্চাগুলোকে আমরা প্রতিদিন 3 থেকে 4 কেজি দুধ খাওয়াই, যেন তার বডি হেলথ ঠিক থাকে। এখানে দেখেন এই বাচ্চাগুলো খুবই ছোট সাইজের, যেহেতু এগুলো দেশি গরুর সাথে হলস্টেন ফিশিয়ান। দেশি গরুর বাচ্চা কিন্তু আরও ছোট হয়, কিন্তু হলস্টেন থাকাতে একটু বড় হয়েছে। এইখান থেকে আবার দেখেন এই বাচ্চাগুলি আস্তে আস্তে কালার, কিন্তু এখানে অনেকগুলো কালার কিন্তু লাল, এগুলি কিন্তু লাল থাকবে না। এই যে আপনার এগুলা ছাড়া প্যাডক, এগুলি হচ্ছে যে আপনার এই কোনোটা 2 মাস, কোনোটা 1 মাস, কোনোটা 3 মাস, এইভাবে করে হয়েছে। এই বাচ্চাগুলোকে আমরা রেড চিটাগং এবং মুন্সিগঞ্জের বাচ্চা সবগুলি এগুলি। এবং এটার পরে আমরা এই যে প্রথম যখন হয় তখন কিন্তু একটু লালচে কালারের থাকে, একটু সাদা কালারের থাকে। যখন সে আস্তে আস্তে বড় হয়, এগুলি কিন্তু আস্তে কালো হয়ে যায়, কালো সাদা হয়ে যায়, এই টাইপের। তো এখানে আমরা বাচ্চাগুলোকে আমরা ছাড়া অবস্থায় রাখছি, এবং এরপরে আমরা সারের এখানে হচ্ছে যে সার, যেগুলি হচ্ছে যে ফার্স্ট জেনারেশনের সার, মানে ব্রিডেবল সার যদি আমরা বলি, এখানে আমরা এগুলি দিয়ে ব্রিড করার জন্য আমরা অলরেডি এই যে এগুলি দেখেন আপনার, আমরা মুন্সিগঞ্জ এবং রেড চিটাগং দেখছেন ছোট, কিন্তু এই সারগুলো দেখেন কত বড় হয়ে যাচ্ছে। এগুলি কিন্তু 12-13 মাসের সার। এই যে 12-13 মাস, এগুলি হচ্ছে 5-6 মাস এই অবস্থায় আছে। তো এগুলি কতগুলো আছে 9 মাস 8 মাস, এগুলি এটা বোধহয় 10 মাসের সার। তো এটা 13 মাস। এই যে এটা 13 মাস। এই সারগুলো আপনি কি করবেন? এই সারগুলা থেকে আমরা আমাদের যে স্টক আছে, আমাদের যে গরু আছে, যে আগের যে জাতগুলি আপনার সংকরায়িত যে গরুগুলো আমরা পালি মিল্কিং পারপাসে, ওগুলিকে এই সার দিয়ে আমরা ব্রিডিং করতেছি এখন। এই সার দিয়ে যখন আমরা ব্রিডিং করব, যখন আমরা এটার রেজাল্ট পাবো, তখন যাই আর কি আমরা এটা গভর্নমেন্টের সাথে কথা বলবো যে এই সারগুলার এই স্ট্যাটাস, এই সারগুলার এই গাভিগুলা থেকে এটা পাইছি। আমার এই প্রথম কথা হচ্ছে রেড চিটাগং এটা আমার, মুন্সিগঞ্জ এটা আমার, তারপরে এটা আমার বাবার জাত হলস্টেন ফিশিয়ান, এটার থেকে আমার এই বাচ্চাটা হয়েছে। এই বাচ্চাটা থেকে আবার যে বাচ্চাটা হলো সে এটার প্রোডাকশন দিচ্ছে। তাহলে টোটাল সাইকেলটাকে আমি যখন আমরা রেকর্ড কিপিংয়ের মাধ্যমে একটা জাতের তার দাদা, নানা বা গ্র্যান্ড দাদা কে আছে, ওটা যখন আমি বের করতে পারবো, যখন এটা রেজাল্ট থাকবে, তখন এটা যায় আর কি আমাদের দেশে বিভিন্ন জায়গায় আপনার এই সিমেন্টটাকে কাজে লাগাইতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের দেশের দুধ উৎপাদনে আমরা আমাদের ভূমিকা থাকবে বলে আশা করি। টুটুল ভাই, একজন খামারির আসলে কতদিন পরে, ধরেন একজন খামারি আজকে একজন প্রবাসী ধরলাম, একজন প্রবাসী ধরেন 10 লাখ টাকা নিয়ে খামার শুরু করলো, সেটা কতদিন ধরে তাকে খামার করতে হবে, কি জাতের গরু নিয়ে খামার করলে সেটা ভালো করতে পারবে, একটু যদি পরামর্শ। এটা একটু পরামর্শ আসলে দেওয়াটা ইজি, কিন্তু কার্যক্ষেত্রে করাটা অনেক কঠিন। কারণ একটা প্রবাসী ইচ্ছা করলে আসে আর কি, এমন কারো নাই যে রেডি গরু নাই যে যেটা আনলেই আপনার 30 লিটার দুধ দিবে। বেসিক্যালি কেউ কিন্তু ভালো গরুটা কিন্তু কেউ বিক্রি করে না, কারণ
যে করে তারও কিন্তু প্রফিট পায় ভালো গরুটা দিয়ে। তো এই জন্য নিজেকে জাত উন্নয়ন করতে হবে, নিজেকে সবাই তো আর জাত উন্নয়ন করতে পারবে না, বাইরের থেকে একটা বকনা বা 2টা বকনা কিনবে, কিন্তু ওইটা থেকে যে বাচ্চাটা সে ভবিষ্যতে ভালো একটা মা হবে, ভালো দুধ হবে, সেটা যদি সে এনশিওর করতে পারে তাহলে সে 2 থেকে 3 বছর পরে সে অনেক বেশি আপনার মানে প্রফিটেবিলিটিতে চলে যাবে। আপনি তো ধরেন সেই শুরু করছিলেন, সেই শুরুর থেকে আমরা একটু গল্পটা শুনতে চাচ্ছিলাম ডেয়ারি। ডেইরি আসলে আমি তো শুরু করছি 91 থেকে। হ্যাঁ। তো শুরু যখন করি তখন তো এই যে যেমন আপনার বাজার থেকে গরু নিয়ে আসছি, বিভিন্ন খামার থেকে গরু নিয়ে আসছি, তখন ধরেন দেখা গেছে যে 50% গরু ভালো পড়ছে আর 50% গরু আপনার ভালো পড়ে নাই। সেখানে দেখা যাচ্ছে কেউ 12 লিটার দুধ বলছে, সেখানে 80 দেখা যায় যে 3 লিটারও দুধ পাই না। তো হয়তো এগুলি অনেক প্রতারণার শিকার থেকেও আপনার শিক্ষা গ্রহণ করছি। তারপরে নিজে এই জাত উন্নয়নের ব্যাপারে আমাদের তখন সরকারের আপনার যেমন আমাদের ডাক্তার রফিক আহমেদ ছিল, ডাক্তার সিরাজুল হক গামাসা ছিল, এই ওনারা আমাদেরকে এই জাত উন্নয়নের ব্যাপারে কিভাবে করলে আপনার ভালো দুধ পাওয়া যায় এগুলি আমাদেরকে শিখেছে। তখন থেকে আমার যে স্টক গরুগুলোকে আমরা জাত উন্নয়নের মাধ্যমে যে আমরা দুধ বৃদ্ধি কিভাবে হয় এবং তার ভবিষ্যৎটা কীভাবে, এই জায়গাগুলোতে আমরা কাজ করতে করতে যে আর কি একটা পর্যায়ে মানে এখন এমন একটা অবস্থায় গেছে, মানে আমাদের জাত উন্নয়ন বেশি করতে গেলে দেখা যাচ্ছে যে সে আপনার ডিজিজ সাস্টেনেবল করতেছে না, রিপ্রোডাক্টিভ সাস্টেন করতেছে না। সেই জায়গাগুলোতে কিন্তু আপনার জাত উন্নয়নের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা আছে। আর যেমন আমরা 50 থেকে 62.5 উপরে পার্সেন্টেজের উপরে না যাওয়াটা ভালো, যেহেতু আমাদের দেশে। তাইলে ওইটা করতে গেলে আমরা এখন যে রেড চিটাগং এবং মুন্সিগঞ্জ নিয়ে আমার যে একটা স্বপ্ন বা আমার যে একটা চিন্তাধারা, যে এটাকে যদি আমি জাত উন্নয়নের মাধ্যমে দেশে সাস্টেনেবল ব্রিড করতে পারি তাহলে আশা করি যে এটা আপনার দেশের মানুষের উপকার আসবে এবং সাথে সাথে আমাদের খামারি ভাই থেকে শুরু করে আমরা উপকৃত হব। আমাদের দেশে একটা ট্রেন্ড শুরু হয়ে গেছে, যেহেতু ইউটিউব ফেসবুক তো ইজি হয়ে গেছে, সবাই দেখা যাচ্ছে যে ওই বলে 40 লিটার দুধের গরু, 45 লিটার দুধের গরু, এবং সবাই কিন্তু এরকম 30 লিটার দুধের গরু নিয়েই শুরু করার একটা প্ল্যানিং করে খামারিরা বা নতুন খামারিরা, বিশেষ নতুন খামারিরা। আপনার অভিজ্ঞতার আলোকে আসলে এটা কেমন ধরনের সিদ্ধান্ত? এটা আসলে মানে চিন্তা করাটা বোকামি। এটা হয়তো প্রথম আমার কথাটা খারাপ লাগবে, কিন্তু কেউ আপনার 30 লিটারের গরু কিন্তু আপনার শুরু করতে পারবে না। সে প্রথমে শুরু করতে হবে 10 থেকে 12 লিটারের গরু দিয়ে। ওইটার থেকে সে যদি জাতটাকে ডেভেলপ করে 20 লিটারে নিতে পারে, ওইটাই ওর জন্য অনেক ভালো। আসলে 30-40 লিটারের গরু আমার কাছেও আছে, কিন্তু হাতে গোনা কয়েকটা। কিন্তু আপনি যদি 10টা গরু পালেন, 10টার অ্যাভারেজ কত, আপনি ওইটা চিন্তা করতে হবে। নিশ্চয়ই এই প্রতিবেদনটা দেখে আপনাদের মনের মজাটা স্বপ্ন তৈরি হয় যে আমরা একদিন রকিবুর রহমান টুটুলের মতন একটি খামার গড়ে তুলব। হয়তো রকিবুর রহমান টুটুলের মতন হয়তো বড় হতে পারবো না, কিন্তু আমরা একটু চেষ্টা করব। তিনি পারলে আমরা কেন পারবো না? নাহার এগ্রো গ্রুপের পুরো প্রতিবেদন আসলে একটি পর্বে দেখানো সম্ভব নয়, তাই আমরা পোলট্রি নিয়ে আলাদা একটা বড় পর্ব, পোলট্রির বাচ্চা হ্যাচিংয়ের উপরে একটা বড় পর্ব, গরুর জাত উন্নয়নের উপর একটা আলাদা পর্ব, গরুর এই যে বড় নাহার ডেয়ারি আছে এইখানের কার্যক্রম নিয়ে আলাদা একটা পর্ব, এরপরে ছাগল নিয়ে আলাদা একটা পর্ব, এরপরে তাদের যে ক্যাটেল ফিড, মৎস্য ফিড, পোলট্রি ফিড, এটা নিয়ে আলাদা পর্ব, আরও বেশ কিছু পর্ব করে করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমাদের এই নাহার এগ্রো গ্রুপের এক নজরে নাহার এগ্রো গ্রুপ যেটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। আপনারা এই ভিডিওটাকে শেয়ার করুন, লাইক দিন এবং সুন্দর সুন্দর কমেন্ট দিন, এবং আর কি বিষয় দেখতে চান আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে ওই ধরনের ভিডিও বানিয়ে দেখানোর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তোমরা দেশের আসল নায়ক, বলবে বিশ্ববাসী।